Good afternoon, students. Good afternoon, everyone. Welcome to Sagothis Educare. আমরা এর আগে পুরো থিওরি ক্লাসটা নিয়েছি পিয়াজেট জ্ঞানমূলক বিকাশের উপর। আজকে আমরা দেখব এই পোর্শনে মোটামুটি কত ধরনের এমসিকিউ কোশ্চেন আসে। সে টেট পরীক্ষাতে হতে পারে বা কোনো কম্পিটিটিভ এক্সাম বা স্কুল সার্ভিস, ডাব্লিউবি, পিএসসি বা মাদ্রাসা সার্ভিস, যাই কিছু বলি না কেন, সব কিছুর ক্ষেত্রে মোটামুটি চাকরি পরীক্ষার উপযুক্ত যে এমসিকিউগুলো আসে এই পিয়াজেট জ্ঞানমূলক বিকাশ থেকে, সেগুলো আমার এই ক্লাসের মধ্যে রয়েছে। তো সেগুলো জানতে হলে অবশ্যই ক্লাসটা দেখতে হবে। আর অবশ্যই যারা প্রথম থাকবে ক্লাসে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাগতিস এডুকেয়ারে। আজকে আমরা ডাব্লিউবি টেটের 9 নম্বর লেকচার, সেখানে পুরোটাই এমসিকিউ পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে। চলো সরাসরি ক্লাসে চলে যাই একদম মূল বিষয়ে। কোশ্চেন নাম্বার 1, স্কিমা। পিয়াজেট পড়তে গেলেই আমাদের একটা কনসেপ্ট এসে যায়, সেটা হচ্ছে হু ইজ দ্য ইনভেন্টর অফ দ্য কনসেপ্ট অফ স্কিমা। এই স্কিমা কনসেপ্টের প্রথম যদি বলি, তার উদ্ভাবক কে? স্কিমা কথাটার প্রথম কথাটা কে বলেন? পিয়াজেট তার জ্ঞানমূলক বিকাশে এই স্কিমা কনসেপ্টটাকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। আমি থিওরি ক্লাস নেওয়ার সময় অবশ্যই বলেছি যে কিভাবে স্কিমা ডেভেলপ করে, একদম জ্ঞানের ক্ষুদ্রতম একক, তার সঙ্গে আরেকটা বিষয় যোগ হলো, তার সঙ্গে আরেকটা বিষয়, এইভাবে না একটা একদম সুন্দর একটা এক 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 করে বাড়তে বাড়তে বৃহত্তর একটা জ্ঞানের সাংগঠনিক রূপ গড়ে ওঠে। তো আমরা এই ছোট্ট জায়গা থেকে বৃহত্তর অংশে যে যাই, সেই কনসেপ্টটা আমি থিওরি ক্লাসে পরিষ্কার করে বলেছি। সেই স্কিমা কনসেপ্টের কথা প্রথম কে বলেছিলেন? খাতা কলম নিয়ে বসবে, সঙ্গে সঙ্গে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে থাকবে। চল দেখা যাক। আর্ট বাটলেট বলেছিলাম 1932, এরকম একটা সময় আর্ট বাটলেট তার কনসেপ্ট মানে স্কিমা কথাটার কথা প্রথম বলেছিলেন। তার প্র্যাকটিক্যাল রূপ আমরা পিয়াজেটের জ্ঞানমূলক বিকাশের মধ্যে পেয়েছি, তিনি তা প্রয়োগ করে দেখিয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোন ভাষায় এই স্কিমা কথাটির উদ্ভব বা এই শব্দটি কোথা থেকে এসেছে? ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য কনসেপ্ট অফ স্কিমা ইজ আ ওয়ার্ড। তো এইটা ইংলিশ শব্দ, মানে ইংরেজি শব্দ, ফ্রেঞ্চ ফরাসি শব্দ, না সুইস ল্যাঙ্গুয়েজ, সুইস ভাষা, না জার্মান ভাষা, কোনটা? আমি বলেছিলাম জার্মানি নয়, এটা সুইস ল্যাঙ্গুয়েজ। এটা একদম মানে এই কনসেপ্টটা প্রথম যেহেতু আর্ট বাটলেট দেন, তিনি এই সুইস ল্যাঙ্গুয়েজতেই বলেছিলেন এই ধরনের কথা। পরবর্তীকালে পিয়াজেট তার জ্ঞানমূলক বিকাশে এই ভাষা নিয়ে ব্যাপক ভাবে তার পর্যালোচনা করেছেন এবং ডেভেলপমেন্টাল যে স্টেজগুলো রয়েছে সেগুলো নিয়ে মোটামুটি বলেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, প্রাথমিক জ্ঞানের একককে কি বলা যায় বা কি বলা হয়? হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রাইমারি নলেজ কল্ড? এক্ষুনি কথাটা প্রসঙ্গে বললাম যে একদম জ্ঞানের ক্ষুদ্রতম প্রাথমিক যে একক, ইউনিট, এটাকে আমরা কি বলবো? হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রাইমারি নলেজ? এটাকে বলবো মেমোরি, স্কিমা, রিজনিং মানে যুক্তি, অ্যাটেনশন। একদম একদম কথার মধ্যেই এক্ষুনি রয়েছে, আগের কোশ্চেনেই বলেছি, সেটা হচ্ছে স্কিমা। তাহলে জ্ঞানের একদম প্রাইমারি যে স্টেজ বা প্রাইমারি যে ইউনিট বলা চলে, স্টেজ না, প্রাইমারি ইউনিট যেটা, সেটাই হচ্ছে স্কিমা। নেক্সট কোশ্চেন নাম্বার 4, স্কিমা সম্প্রসারণের প্রধান প্রক্রিয়া কয়টি? হাউ মেনি মেইন প্রসেস অফ স্কিমা মানে এক্সপেনশন আর দেয়ার। মানে আমি এখানে বলেছিলাম স্কিমা কথাটাকে দুটো ভাগে মোটামুটি ব্যাখ্যা করা হয়েছিল। একটা হচ্ছে অ্যাডাপ্টেশন আর অর্গানাইজেশন। অ্যাডাপ্টেশন আর একটা হচ্ছে অর্গানাইজেশন। এই তাহলে বেসিক দুটো পার্ট স্কিমার। এই অ্যাডাপ্টেশন বা অভিযোজন দুটো প্রক্রিয়ায় আবার সম্পন্ন হয়। একটা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন, সহযোজন। তাহলে যদি বলি যে স্কিমা সম্প্রসারণ মূল প্রক্রিয়া দুটো, অ্যাডাপ্টেশন আর অর্গানাইজেশন, অভিযোজন আর সাংগঠনিকীকরণ। নেক্সট কোশ্চেন নাম্বার, তাহলে দুটো অ্যান্সার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 5, নিচের কোনটি অভিযোজনের একটি অংশ? এই যে স্কিমা সম্প্রসারণের দুটি প্রক্রিয়া, একটা হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এই হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ অ্যাডাপ্টেশন? অ্যাডাপ্টেশনের পার্ট কোনটা? অর্গানাইজেশন, সাংগঠনিকীকরণ না? সাংগঠনিকীকরণ এবং অ্যাডাপ্টেশন এটা দুটো পার্ট বেসিক, তাহলে এটা হলো না। অ্যাসিমিলেশন, মেমোরি আর অ্যাটেনশন।
মেমোরি, অ্যাটেনশন এগুলো হচ্ছে জ্ঞানমূলক বিকাশের ফাংশনাল যে প্রসেস, জ্ঞানের কার্যকরী যে প্রক্রিয়া, ডেভেলপমেন্টের যে স্কিমা ডেভেলপমেন্টের যে কার্যকরী প্রক্রিয়া, তার মধ্যে দুটো পড়ে মেমোরি আর অ্যাটেনশন। এই দুটো তাহলে হলো না, তাহলে পড়ে রইল অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, অভিযোজন কি? এই অ্যাডাপ্টেশন, এই অ্যাডাপ্টেশন কিন্তু জ্ঞানমূলক বিকাশ সম্পর্কিত অ্যাডাপ্টেশন। সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য, সহজাত বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্য আর নৈতিক। অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, ইনেট ক্যারেক্টার, সোশ্যাল ক্যারেক্টার, মোরাল ক্যারেক্টার। অবশ্যই আমি বলেছিলাম কথা প্রসঙ্গে যখন এই ধরনের মানে থিওরিটা আলোচনা করেছিলাম, এটা হচ্ছে অর্জিত প্রক্রিয়া নয়, এটা হচ্ছে ইনেট, সহজাত, প্রত্যেকের মধ্য থেকে একদম উঠে আসবে। অভিযোজন এইভাবেই হয়। অ্যাসিমিলেশন কেমন? আত্মীকরণটা কেমন? এটা পুরনো তথ্য বাদ দেওয়ার একটা প্রক্রিয়া, স্কিমাতে নতুন তথ্য যোগ করার একটা প্রক্রিয়া, আর ভুলে যাওয়ার প্রক্রিয়া আর অনুকরণের প্রক্রিয়া। এই নিচের দুটো তো হবেই না, অবশ্যই এটা অ্যাডিং নিউ ইনফরমেশন টু দ্য স্কিমা। স্কিমার একটা ছোট্ট বললাম একটা একদম প্রাইমারি ইউনিট, তার সঙ্গে একটা নতুন কিছু অ্যাড হলো, তারপরে আর একটা কিছু অ্যাড হলো, এইভাবে কন্টিনিউ অ্যাড হতেই থাকে। আমরা একদম আমৃত্যুকাল কিছু না কিছু বিষয় সম্পর্কে সবসময় বাড়তেই থাকছে আমাদের জ্ঞানের উপর। তার মানে কিছু না কিছু বিষয় সংযোজিত হচ্ছে। অ্যাডিং নিউ ইনফরমেশন, স্কিমাতে নতুন তথ্য যোগ করা হয়। তাই 7-এর সঠিক উত্তর হচ্ছে খ বা বি। কোশ্চেন নাম্বার 8, অ্যাকোমোডেশন বা উপযোজন বা সহযোজন। এটা কেমন হয়? এটা নতুন তথ্য সংগ্রহ করা হয়, নতুন তথ্য সংগ্রহ করে এটা মুখস্থ করা যায়, মেমোরাইজিং মানে বারবার মুখস্থ করা। এটা বিষয় পরিবর্তন করে তাকে স্কিমার সাথে যুক্ত করা না, এটা তো হবে না। এটা হচ্ছে অ্যাসিমিলেশন, মনোযোগকে বৃদ্ধি করা। এই দুটো হবে না, নতুন তথ্য সংগ্রহ করা এবং মুখস্থ করা। তার মানে না না, এটা হচ্ছে বিষয় পরিবর্তন করে তাতে স্কিমার মধ্যে যুক্ত করা। কারেক্ট। বিষয়টাকে আমি আমার মতো করে আমার মধ্যে নিয়ে নিলাম, মানে কোনো একটা বিষয় তোমাদেরকে বোঝালাম, সেই বিষয়টা তুমি আমার মতো, আমি বোঝালাম, তোমার মতো করে তুমি নিলে। তার মানে কেউ যখন কোনো কিছু নিল, তার নেওয়ার প্রক্রিয়া তার মতো করে হলো। তাই সি ইজ কারেক্ট অ্যান্সার, অ্যাকোমোডেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 9, লার্নিং, অ্যাডিং অ্যান্ড subtracting after learning a 1 2 3 is an example of which process? কেউ 1 2 3 শেখার পর যোগ বিয়োগ শেখে, এটা কিসের উদাহরণ বলা যেতে পারে? জ্ঞানমূলক বিকাশের প্রেক্ষাপটেই ভাবতে হবে কিন্তু। অ্যাসিমিলেশন, আত্মীকরণ, এটা অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন সহযোজন, এটা সহযোজন নয়। আর মনোযোগ, মেমোরি, স্মৃতি। এই এই যে তার মানে 1 2 3 শেখার পর যখন আমার এটা হচ্ছে, এটা হচ্ছে আচ্ছা, যেহেতু অ্যান্সার এখানেই অ্যাসিমিলেশন দিয়ে দিয়েছে খ, তাই এখানেই এত অ্যাকোমোডেশন করে দাও। এটা কিন্তু আত্মীকরণের প্রক্রিয়া, এটাকে তাহলে অ্যাকোমোডেশন বা সহযোজন করে দাও। আমি সেটা ফতে করেছিলাম, এখানে করে দাও। তাহলে আত্মীকরণ বা সহযোজন, এটা হচ্ছে অ্যাসিমিলেশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1 2 3 শেখার পর কেউ যোগ বিয়োগ শিখে। এটাই গল্পের আকারে জটিল বিষয় মনে রাখার কোন প্রক্রিয়ার উদাহরণ? রিমেম্বারিং কমপ্লেক্স টপিকস ইন দ্য ফর্মস অফ স্টোরিজ ইন অ্যান এক্সাম্পল অফ ইটস প্রসেস। কেউ একটা বিষয়কে গল্পের আকারে সুন্দর করে মনে রাখবে, এটা কি ধরনের প্রক্রিয়া? এটা অবশ্যই গল্পের আকারে যখন বিষয়টাকে জটিলটাকে সহজ করে নিচ্ছে, এটা হচ্ছে অ্যাকোমোডেশন। এটা আত্মীকরণ না, এটা অ্যাকোমোডেশন বা সহযোজন। গল্পের আকারে অ্যাকো অ্যাকো এটা টাইপিং মিস্টেক, অ্যাকোমোডেশন বা সহযোজন হবে। হ্যাঁ, গল্পের আকারে কোনো বিষয়কে আমি সহজ করে নিজের মধ্যে নিলাম, এটা হচ্ছে সহযোজন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, জ্ঞানীয় কার্যাবলী কিসের সাথে সম্পর্কিত? হোয়াট আর দ্য কগনিটিভ ফাংশন? বলছিলাম কগনিটিভ ফাংশন শারীরিক গ্রোথ, সামাজিক বিহেভিয়ার বা সোশ্যাল বিহেভিয়ার, মেন্টাল প্রসেস মানে মানসিক প্রক্রিয়া, আর ল্যাঙ্গুয়েজ ভাষাগত প্রক্রিয়া। অবশ্যই এটা
মেন্টাল প্রসেস, মেমোরি, অ্যাটেনশন, এই যে বলছিলাম এইগুলো যে পরপর রয়েছে, রিজনিং, বেশ কতগুলো ফাংশন নিয়ে বলছিলাম, সেগুলো সবকটাই হচ্ছে মানসিক প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 12, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করার কাজকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং অ্যাবাউট ডিফারেন্ট থিংস কল্ড? মেমোরি, অ্যাটেনশন, থিঙ্কিং, রিজনিং। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করাকে কি বলা যায়? বিভিন্ন চিন্তা করাকে চিন্তন বলে। এই সবকটাই কিন্তু জ্ঞানীয় কার্যাবলী, স্মৃতি, মনোযোগ, চিন্তন, যুক্তি। এই যে এর আগের প্রশ্নটাই রয়েছে জ্ঞানীয় কার্যাবলী বললাম না, এই জ্ঞানীয় কার্যাবলী, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করাকে, এগুলোকে এইগুলো যেমন রয়েছে জ্ঞানীয় কার্যাবলী হচ্ছে এই যে মানসিক প্রক্রিয়া বললাম না, এগুলো সবকটাই। তার মানে উত্তর হচ্ছে চিন্তন। এখানে 12 সি ইজ কারেক্ট অ্যান্সার। এই সবকটাই কিন্তু জ্ঞানীয় কার্যাবলী। নেক্সট হচ্ছে তথ্য মনে রাখা এবং স্মরণ করার কাজকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য অ্যাক্ট অফ মেমোরি, মানে রিমেম্বারিং অ্যান্ড রিকলিং ইন ইনফরমেশন কল্ড? এটাকে আমরা কি বলবো? এটা অবশ্যই রিমেম্বার করা, আবার রিকল করা, মানে পুনরুদ্বেগ, প্রত্যাবিজ্ঞা, বিষয়টা অবশ্যই কার সাথে সম্পর্কিত? কল্পনা, স্মৃতি, মনোযোগ, চিন্তন, ইমাজিনেশন, মেমোরি, অ্যাটেনশন, থিঙ্কিং। অবশ্যই এটা মেমোরি। মেমোরি ইজ কারেক্ট অ্যান্সার, তাই বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, কোনো নির্দিষ্ট বিষয়ে মনোনিবেশ করার কাজকে কি বলা হয়? মনোযোগ, স্মৃতি, যুক্তি, কল্পনা। হোয়াট ইজ দ্য অ্যাক্ট অফ কনসেন্ট্রেটিং অন আ স্পেসিফিক টপিক কল্ড? অ্যাটেনশন, মেমোরি, রিজনিং, ইমাজিনেশন। কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে, কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে মনোযোগ দেওয়া এবং কাজ করাকে মনোযোগ বলে। কোশ্চেন নাম্বার 15, প্রবলেম সলভিং ইজ, সমস্যা সমাধানটা কি? ক্রিয়েটিং নিউ আইডিয়াস, নতুন ধারণা তৈরি করা, কালেক্টিং ইনফরমেশন, তথ্য সংগ্রহ করা, ফাইন্ডিং দ্য রাইট সলিউশন, সঠিক সমাধান খুঁজে বের করা, ইনক্রিজিং অ্যাটেনশন, মনোযোগকে আরো বৃদ্ধি করা। অবশ্যই এটা সঠিক সমাধান খুঁজে বের করার প্রক্রিয়াটাই হচ্ছে প্রবলেম সলভিং। এটা হচ্ছে জ্ঞানীয় কার্যাবলী। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য অ্যাক্ট অফ অ্যানালাইজিং কজ ইফেক্ট রিলেশন কল? কারণ এবং কার্যকারণ সম্পর্ক, এটা কার সাথে সম্পর্কিত? থিঙ্কিং মানে চিন্তা করা, ইমাজিনেশন কল্পনা করা, রিজনিং যুক্তি দেখানো, আর মেমোরি অবশ্যই এটা যুক্তির সাথে সম্পর্কিত। হ্যাঁ, এটা যুক্তির সাথে সম্পর্কিত। তাই কোশ্চেন নাম্বার 16 সি ইজ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, নতুন ধারণা তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য প্রসেস অফ জেনারেটিং নিউ আইডিয়াস কল? ইমাজিনেশন, মেমোরি, অ্যাটেনশন, রিজনিং। কল্পনা, স্মৃতি, মনোযোগ, যুক্তি। নতুন ধারণা মানেই একদম ইমাজিন দিয়ে তৈরি হয়। আমি নিউটনের একটা এক্সাম্পল দিয়েছিলাম, অ্যাপেল পড়লো, অ্যাপেল সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। তার মানে এই যে অ্যাপেল সম্পর্কে একটা ধারণা তৈরি হওয়া, এই বিষয়টা হচ্ছে কিরকম বিষয়টা? এই বিষয়টা হচ্ছে হঠাৎ করে মাটিতে অ্যাপেল পড়লো, এর আগে সবাই দেখেছে অ্যাপেল পড়েছে, আম পড়েছে, ইত্যাদি ইত্যাদি পড়েছে, গাছ থেকে নিচে পড়েছে, কিন্তু কেউ ইমাজিন করেনি এইভাবে। যে ইমাজিন করেছে নিউটন, তিনি আবিষ্কার করলেন, নতুন নতুন তথ্য দিলেন। তার মানে এটা হচ্ছে ইমাজিন, কল্পনা, নতুন কোনো ধারণা তৈরি করতে, নতুন কোনো তত্ত্ব প্রদান করতে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 18, গণিতের সমস্যা সমাধানের সময় নিচের কোনটি একসাথে কাজ করে? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক টুগেদার হোয়েন সলভিং ম্যাথামেটিক্যাল প্রবলেম? একসাথে কথাটা বলে দিয়েছি বলে আমার এটা একসাথে যদি না থাকে তাহলে কি দাঁড়াবে? ফলোইং হেল্পস, ফলোইং হেল্পস হোয়েন সলভিং ম্যাথ প্রবলেম। কোন গণিতের সমস্যা সমাধান করার সময় কোনটি কাজ করে? স্মৃতি, মনোযোগ, চিন্তন, যুক্তি একসাথে? শুধুমাত্র স্মৃতি, শুধুমাত্র মনোযোগ, শুধুমাত্র চিন্তন? কোনো একটা প্রবলেম যখন সলভ করি আমরা, অনেকগুলো বিষয় একসাথে, অনেকগুলো ওই জ্ঞানীয় কার্যাবলী কাজ করে, বা মানে মানসিক যে প্রক্রিয়াগুলো, স্মৃতি, মনোযোগ, চিন্তন, যুক্তি একসাথে কাজ করে সমস্যাটার সমাধান করে। তাই এ ইজ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19, সংবেদন সঞ্চালনমূলক স্তর, সেন্সরি মোটর স্টেজ, এই সংবেদীয় সঞ্চালন পর্যায়ের বয়স সীমা কত? হোয়াট ইজ দ্য এজ রেঞ্জ অফ দ্য সেন্সরি মোটর স্টেজ? এটা একদম ইজি, এটা সবাই পারা উচিত। 0 থেকে 2 ইয়ার্স, এই সময়টা সংবেদন সঞ্চালনমূলক স্তরের সময়, জন্ম থেকে 2 বছর। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হোয়াট ইজ দ্য এজ রেঞ্জ অফ দ্য প্রি অপারেশনাল স্টেজ? প্রাক সঞ্চালনমূলক পর্যায়ের সময়সীমা কত? 0 থেকে 2 এর পরে, 2 থেকে 7 বছর। এই 2 থেকে 7 বছরে আবার দুটো ভাগ রয়েছে, প্রি কনসেপচুয়াল, প্রাক ধারণামূলক বাংলায় বলে।
প্রি কনসেপচুয়াল, প্রাক ধারণামূলক, এটার সময়সীমা 2 থেকে 3-4 বছর। নেক্সট হচ্ছে প্রাক সংজ্ঞামূলক, প্রি ইনটিউটিভ ইংরেজিতে বলে, প্রি ইনটিউটিভ বা প্রাক সংজ্ঞামূলক। এই প্রাক সংজ্ঞামূলক পর্যায়ের সময়কাল 3-4 থেকে ওই 7-8 বছর বা 7 বছর। তাহলে প্রাক সঞ্চালনমূলক পর্যায়ের সময়সীমা 2 থেকে 7 বছর। ওকে, তাই বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 21, প্রাক সঞ্চালনমূলক পর্যায়ে কয়টি উপপর্যায় রয়েছে? হাউ মেনি সাব স্টেজ আর দেয়ার ইন দ্য প্রি অপারেশনাল স্টেজ? প্রাক সঞ্চালনমূলক এক্ষুনি আমি বলে দিলাম, 2টো রয়েছে, তার মানে বি ইজ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, মূর্ত সক্রিয়তার পর্যায়ে বা কংক্রিট অপারেশনাল স্টেজের সময়সীমাটা কত? 0 থেকে 2 হয়ে গেল, 2 থেকে 7 হয়ে গেল, তারপরেরটা, তাই না, 7 থেকে 11, এই সময়টাকে আমরা বলবো মূর্ত সক্রিয়তার স্তর বা কনক্রিট অপারেশনাল স্টেজ। নেক্সট হচ্ছে যৌক্তিক ফর্মাল অপারেশনাল স্টেজ, তার 11 বছরের পরেই দাঁড়াবে, 11-12 বছরের পরে। তার মানে যৌক্তিক সক্রিয়তার স্তরের পর্যায়ের সময়সীমা কত? হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য রেশনাল অ্যাক্টিভ স্টেজ বা ফর্মাল অপারেশনাল স্টেজ? এটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ হচ্ছেন সঠিক পথ, এটা বলেছেন পিয়াজেট। এই অ্যান্সার গুলো দিতে গেলে আগে যে থিওরি ক্লাসটা আছে ডাব্লিউবি টেটের প্লে লিস্টে, সেই 8 নম্বর লেকচার হচ্ছে 8 এলইসি 8, 8 নম্বর লেকচারটাও দেখতে হবে, সেখানে পুরো থিওরি ক্লাসটা খুব সুন্দর করে দেওয়া আছে। সেটা করার পর যদি এই প্রশ্নগুলো কেউ করে, তার কাছে একদম ইজি হয়ে যাবে। তার জন্য অবশ্যই প্রথম চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করতে হবে স্বাগত এডুকেয়ার এই চ্যানেলটাতে। আর এই ক্লাসের পুরো নোটস পেতে গেলে ইউটিউব চ্যানেলের সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে স্বাগত এডুকেয়ার, সেটাতে জয়েন হয়ে যাবে। সেখানে সব নোটসগুলোকে পিডিএফগুলোকে আপলোড করা হয়, সেখানে যার যেমন প্রয়োজন নিয়ে নেবে। এর আগের ক্লাসে সব পিডিএফগুলো ওখানে রয়েছে। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফর্মাল অপারেশনাল স্টেজ? এর সময়কাল 11-12 থেকে 15। এটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, ফর্মাল অপারেশনাল স্টেজ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 24, হাউ মেনি স্টেজ আর দেয়ার ইন পিয়াজেটস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট? একদম বাচ্চাদের প্রশ্ন। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের কয়টি পর্যায় রয়েছে? 2, 3, 4, 5, এই ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষায় এসেছে, এটা কিন্তু ভুলে গেলে হবে না। বেসিক কিন্তু 4টে। এটাকে মনে রাখার সহজ উপায় বলেছিলাম, SPCF, কংক্রিট অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, সরি, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। লাস্ট 25 কোশ্চেন নাম্বার হোমওয়ার্ক কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জ্ঞানীয় কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুড ইন দ্য কগনিটিভ ফাংশন? পিয়াজের জ্ঞানমূলক বিকাশে যে জ্ঞানীয় কার্যাবলী বা কগনিটিভ ফাংশন, এই পর্যায়ে কোনটা অন্তর্ভুক্ত নয়? পিয়াজের জ্ঞানমূলক বিকাশ 3টি পর্যায়ে সংগঠিত হয়। একটা হচ্ছে কগনিটিভ স্ট্রাকচার বা জ্ঞানমূলক কাঠামো, কগনিটিভ ফাংশন বা জ্ঞানমূলক কার্যাবলী বা জ্ঞানীয় কার্যাবলী, এবং লাস্ট হচ্ছে ডেভেলপমেন্টাল স্টেজ। এটা হচ্ছে 4টে। সবাই এই জায়গাগুলো পড়ে যায়, সংবেদন সঞ্চালনমূলক স্তর, মানে প্রাক সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, আর ওই যে কি বলবো ফর্মাল অপারেশনাল স্টেজ বা কার্যকারী সক্রিয়তা স্তর। এইভাবে সবগুলো এইগুলোই পড়ে গেছে, কিন্তু এই আগের জায়গাগুলো কেউ ভালো করে দেখেনি। সেইগুলো দেখতে গেলে অবশ্যই ওই থিওরি ক্লাসটা দেখে নিতে হবে। এই ছিল হোমওয়ার্ক কোশ্চেন। সবাই কমেন্ট করে জানাবে হোমওয়ার্ক কোশ্চেনের অ্যান্সার কোনটা। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, সবাই ভালো থেকো।
যারা প্রথম চ্যানেলটা দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, নোটসগুলো পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।